হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 6-এর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। প্রত্যেকটা পৃষ্ঠা থেকে খুঁটে খুঁটে সমস্ত প্রশ্নোত্তর আমি আলোচনা করেছি। ভিডিওটা স্কিপ করবে না, মন দিয়ে পুরোপুরি ভিডিওটা দেখবে। শুরু করার আগে বলতে চাই, ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময়ে পেয়ে যাও। কোনো ভিডিও তোমাদের যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্ট চেক করো, সমস্ত ভিডিও তোমরা ওখানেই পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো ভিডিও সম্পর্কে কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে চলো স্টার্ট করি। ইতিহাসের ধারণা। 1. নদীমাতৃক সভ্যতা কাকে বলে? প্রাচীনকালের থেকেই মানুষ নদীর ধারে থাকতে শুরু করে। নদীকে ঘিরেই তাদের রোজকার বেশিরভাগ কাজ চলত। পুরনো দিনের অনেক সভ্যতা নদীর উপর নির্ভর করেই তৈরি হয়েছিল। সেই সব সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতো, তাই সেগুলোকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। 2. মাতৃক মানে কি? মাতৃক মানে মায়ের মতো। 3. উট কোথায় আছে? রাজস্থানে। 4. উট কি কাজে মানুষ ব্যবহার করে? লোকে মরুভূমি পেরোতে উটকে ব্যবহার করে। 5. উপমহাদেশ কাকে বলে? উপমহাদেশ মানে প্রায় একটা মহাদেশের মতোই বড় অঞ্চল। পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি সব মিলিয়ে উপমহাদেশের অঞ্চল। 6. ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক সীমানা বর্ণনা করো। ভারতীয় উপমহাদেশের উত্তর দিকে ছিল পাহাড়ি অঞ্চল, সিন্ধু ও গঙ্গা নদীর দুপাশের বিরাট সমভূমি অঞ্চল। বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকের তিন কোনা অঞ্চল। এই নিয়ে তৈরি হয়েছিল ভারতীয় উপমহাদেশের ভূগোল। 7. ভারতবর্ষ কাকে বলা হতো? ভারতীয় উপমহাদেশকে একসময় ভারতবর্ষ বলা হতো। ভারত ছিল একটা জনগোষ্ঠী। এই জনগোষ্ঠী যে অঞ্চলে থাকতো তাকে বলা হতো ভারতবর্ষ। 8. ভারত শব্দের অর্থ কি? ভারত শব্দের একটি অর্থ ভরতের বংশধর। 9. ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে কোন পর্বত ভাগ করত? বিন্ধ্য পর্বত। 10. আর্যাবর্ত কাকে বলে? ভারতবর্ষের উত্তর অংশে আর্যরা বাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবর্ত বলা হতো। 11. দাক্ষিণাত্য কাকে বলে? বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে আর্যদের বিশেষ কোনো প্রভাব ছিল না। এই দক্ষিণ ভাগকেই বলা হলো দাক্ষিণাত্য। বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারিকা ছিল দাক্ষিণাত্য। 12. দাক্ষিণাত্যকে দ্রাবিড় দেশ বলা হতো কেন? দ্রাবিড় জাতির বাস ছিল দাক্ষিণাত্যে। কাবেরী নদীর দক্ষিণ অংশকে তাই দ্রাবিড় দেশও বলা হতো। 13. দাক্ষিণাত্য অঞ্চলের ভাষাগুলিকে কি বলা হতো? দাক্ষিণাত্য অঞ্চলের ভাষাগুলিকে দ্রাবিড় ভাষা বলা হতো। 14. ভারতের প্রথম যাত্রী নিয়ে ট্রেন কবে চলে? 1853 সালের 16 এপ্রিল। 15. যুগ কাকে বলা হয়? অনেক লম্বা একটা সময়কে যুগ বলা হয়। 16. তুষার যুগ কাকে বলা হয়? হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে বরফ জমেছিল, সেই সময়কে বলা হয় তুষার যুগ। 17. ধাতুর যুগ কাকে বলা হয়? এক সময় মানুষ তামা, ব্রোঞ্জ, লোহা এইসব ধাতুর ব্যবহার শিখল, এই সময়টাকে বলা হয় ধাতুর যুগ। 18. তামার যুগ কাকে বলা হয়? এক সময় মানুষ তামার ব্যবহার করত, তাকেই তামার যুগ বলা হয়। 19. লোহার যুগ কাকে বলা হয়? এক সময় মানুষ সবচেয়ে বেশি লোহা ব্যবহার করতে শুরু করলো। লোহার যন্ত্রপাতি ব্যবহার করেই মানুষ সহজে কাজ সারতে পারল, তাই ওই সময়টাকে লোহার যুগ বলে। 20. আনুমানিক শব্দের অর্থ কী? আনুমানিক বলতে বোঝায় অনুমান বা আন্দাজ করে নেওয়া হয়েছে এমন। 21. প্রাক ঐতিহাসিক যুগ কাকে বলে? এক সময় মানুষ লিখতে পারত না, সেই সময়ের কথা আমাদের অনুমান করে নিতে হয়, এই সময়কে প্রাক ঐতিহাসিক যুগ বলা হয়। প্রাক মানে আগের, তাহলে প্রাক ঐতিহাসিক মানে ইতিহাসের আগের সময়। 22. প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে? এক সময় মানুষ লিখতে শিখল, কিন্তু সেই সময়ের পাওয়া লেখা আজও
পড়া যায়নি, অর্থাৎ পুরনো সময়ের লেখা পাওয়া যায় কিন্তু পড়া যায় না। এটা হবে পড়া যায় না, সেই পুরনো সময়টাকে বলা হয় প্রাক ঐতিহাসিক যুগ। 23, ঐতিহাসিক যুগ কাকে বলা হয়? যে সময় লেখা পাওয়া যায় ও পড়া যায় তা হলো ঐতিহাসিক যুগ। 24, কুষাণ সম্রাটদের মধ্যে সেরা কে ছিলেন? কনিষ্ক। 25, কনিষ্কাব্দ কাকে বলে? কুষাণ সম্রাটদের মধ্যে সেরা ছিল কনিষ্ক, তাই সিংহাসনে বসে এক নতুন অব্দ গণনা চালু করেন। এই অব্দ গণনাকে কনিষ্কাব্দ বলেন। আরেকবার পড়ে দিচ্ছি আমি উত্তরটা। কুষাণ সম্রাটদের মধ্যে সেরা ছিল কনিষ্ক। তিনি সিংহাসনে বসে এক নতুন অব্দ গণনা চালু করেন। সেই অব্দ গণনাকে কনিষ্কাব্দ বলে। কনিষ্কাব্দের আরেক নাম কি? কনিষ্কাব্দের আরেক নাম শকাব্দ। 27, কনিষ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? 78 খ্রিস্টাব্দে। 28, গুপ্তাব্দ কাকে বলে? গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত একটা অব্দ গণনা চালু করেন, তাকে গুপ্তাব্দ বলা হয়। 29, গুপ্তাব্দ গণনা কবে থেকে শুরু হয়? 319 থেকে 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ গণনা শুরু হয়। 30, হর্ষাব্দ গণনা কবে থেকে শুরু হয়? হর্ষবর্ধন রাজা হওয়ার সময় 606 খ্রিস্টাব্দে থেকে হর্ষাব্দ গণনা চালু হয়। 31, খ্রিস্টাব্দ কাকে বলে? যীশু খ্রিস্টের জন্মকে ধরে যে অব্দ বা সাল গোনা হয় তা হলো খ্রিস্টাব্দ। 32, খ্রিস্টপূর্বাব্দ কাকে বলে? যীশু জন্মের আগের সময়কে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। 33, খ্রিস্টপূর্বাব্দ ও খ্রিস্টাব্দ কিভাবে গোনা হয়? খ্রিস্টপূর্বাব্দ বড় থেকে ছোট সালের দিকে গোনা হয়। 2014 খ্রিস্টপূর্বাব্দের আগের বছর হবে 2015 এবং পরের বছর হবে 2013 খ্রিস্টপূর্বাব্দ। আর খ্রিস্টাব্দ গোনা হয় ছোট থেকে বড় সালের দিকে। 2014 খ্রিস্টাব্দের আগের বছর 2013 খ্রিস্টাব্দ এবং পরের বছর হবে 2015 খ্রিস্টাব্দ। 34, সহস্রাব্দ কাকে বলে? হাজার হাজার বছর একসঙ্গে হলে হয় সহস্রাব্দ। 35, শতাব্দ কাকে বলে? শতাব্দ বলতে বোঝায় 100 বছর। 36, দশক কাকে বলে? 10 বছর একসঙ্গে বোঝাতে দশক কথাটা ব্যবহার করা হয়। 37, আদিম যুগে মানুষ কিভাবে নিজেদের মনের কথা অন্যদের বুঝাতো? আদিম যুগে মানুষ কথা বলতে পারতো না, তখন হাত মাথা নেড়ে অঙ্গভঙ্গি করত, সেগুলো থেকে একে অন্যের মনের ভাব বুঝতো। তারপর তারা শিখলো ছবি আঁকতে, তখন ছবি এঁকে তারা মনের কথা অন্যদের বুঝাতো। 38, জাদুঘর কি? জাদুঘর হলো এমন এক জায়গা যেখানে মাটির নিচ থেকে পাওয়া পুরনো দিনের নানা প্রত্নবস্তু যত্ন করে রাখা থাকে, আর থাকে মাটির উপরে পাওয়া নানা জিনিসও, থাকে হারিয়ে যাওয়া বিশাল জন্তুর হাড়, আবার থাকে রাজা রানীদের পোশাক, অস্ত্র শস্ত্র, নানা রকম মূর্তি, ছবি, বইপত্র। ইংরাজিতে জাদুঘরকে বলে মিউজিয়াম। কলকাতা শহরের একটি বিশাল জাদুঘর আছে। 39, ইতিহাসের উপাদান কাকে বলে? পুরনো দিনের ঘরবাড়ি, বাসনপত্র, পোশাক, মুদ্রা, গয়না ও অস্ত্রশস্ত্র, মূর্তি, এমন নানা জিনিস থেকে সেই সময়কার কথা জানতে পারা যায়। এসব জিনিস সবসময় পাওয়া যায় না, ভেঙে গিয়ে বা মাটির নিচে চাপা পড়ে নষ্ট হয়ে যায়। অনেক সময় মাটির নিচে চাপা পড়ে যাওয়া এই জিনিসগুলোকে খুঁজে পাওয়া যায়, এগুলোকে ইতিহাসের উপাদান বলা হয়। 40, প্রত্নতাত্ত্বিক কাকে বলে? মাটির নিচে চাপা পড়ে যাওয়া উপাদানগুলিকে যারা খুঁজে বের করেন তাদের প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক বলা হয়। 41, প্রত্নবস্তু বা পুরাবস্তু কাকে বলে? খুঁজে পাওয়া পুরনো জিনিসগুলোকে বলে প্রত্নবস্তু বা পুরাবস্তু। 42, প্রত্নক্ষেত্র কাকে বলে? এক বড় অঞ্চল জুড়ে অনেক সময় প্রত্নতাত্ত্বিকরা খোঁড়ার কাজ চালান, ওই অঞ্চলটাকে প্রত্নক্ষেত্র বলে। 43, শিলালেখ কাকে বলা হয়? প্রাচীনকালে পাথর বা ধাতুর পাথে লিপি খোদাই করে
লেখা হতো, সেই লেখাগুলি ভারতীয় উপমহাদেশের নানা জায়গায় পাওয়া গেছে। পাথরের গায়ে খোদাই লেখগুলিকে শিলালেখ বলা হয়। মৌর্য সম্রাট অশোকের লেখগুলি লেখমালার শ্রেষ্ঠ নমুনা। ৪৪ প্রশস্তি কাকে বলে? অনেক শাসকের গুণগান লেখ হিসাবে খোদাই করা হতো, সেগুলিকে বলে প্রশস্তি। প্রশস্তি মানে গুণগান করা, যেমন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। ৪৫ প্রাচীন ভারতের ইতিহাস মুদ্রা থেকে আমরা কিভাবে পাই? প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য মুদ্রা কাজে লাগে। মুদ্রায় শাসকের নাম, মূর্তি প্রভৃতি খোদাই করা থাকে। অব্দ পাওয়া যায় মুদ্রায়। এর ফলে মুদ্রা থেকে নানা রকম তথ্য জানতে পারা যায়। সব কুষাণদের ইতিহাস তাদের মুদ্রা থেকেই জানা যায়। ৪৬ শিল্প বস্তু কত রকমের ও কী কী? শিল্প বস্তু সাধারণভাবে ৩ রকমের: স্থাপত্য, ভাস্কর্য ও শিল্পকলা। ৪৭ ভাস্কর্য কি? পাথর, ধাতু ও পোড়া মাটির ওপরে খোদাই করে নানা কিছু বানানো হতো, যেমন দেবদেবী, মানুষ ও পশুর মূর্তি। এগুলোই ভাস্কর্য। ৪৮ প্রাচীন ভারতের ইতিহাস লেখার ক্ষেত্রে সাহিত্যের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? প্রাচীন ভারতের ইতিহাস লেখার ক্ষেত্রে সাহিত্যের উপাদানকে দুভাগে ভাগ করা যায়: দেশি ও বিদেশি লেখকদের রচনা। ৪৯ দেশীয় সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? দেশীয় সাহিত্যকে ২ ভাগে ভাগ করা যায়: ধর্মভিত্তিক ও নিরপেক্ষ সাহিত্য। ৫০ ধর্মভিত্তিক সাহিত্যের মধ্যে প্রধান সাহিত্য কি? বৈদিক সাহিত্য। ৫১ ধর্মনিরপেক্ষ সাহিত্য বাদে আর কোন কোন বিষয়ের বই থেকে ইতিহাসের উপাদান পাওয়া যায়? ধর্মনিরপেক্ষ বিভিন্ন বিষয় নানা লেখা বই থেকে প্রাচীন ইতিহাসের উপাদান পাওয়া যায়। রাজনীতি, ব্যাকরণ, বিজ্ঞানের বইতেও সেই সময়ের সমাজ, রাজনীতি, অর্থনীতির নানা কথা রয়েছে। পাশাপাশি কাব্য, নাটক, অভিধান, চিকিৎসা বিষয়ক বইতেও ইতিহাসের উপাদান পাওয়া যায়। ৫২ প্রাচীন ভারতের ইতিহাস লেখার জন্য কয় ধরনের বিদেশি বিবরণ খুব জরুরি? প্রাচীন ভারতের ইতিহাস লেখার জন্য ৩ ধরনের বিদেশি বিবরণ খুব জরুরি: গ্রিক, রোমান ও চীনা দূত ও পর্যটকদের বিবরণ। ৫৩ বিদেশি সাহিত্যগুলির কী কী সমস্যা আছে? বিদেশি সাহিত্যগুলির কয়েকটি সমস্যা আছে। বিদেশিরা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি বুঝতেন না, ফলে অনেক কিছু মানে বুঝতে তাদের ভুল হয়েছিল। তাছাড়া অনেক লেখার মধ্যে পক্ষপাতিত্ব ছিল। এরপর চলে আসছি অতি সংক্ষিপ্ত। ১ ইতিহাস শব্দের অর্থ কী? ইতিহাস শব্দের অর্থ পুরনো দিনের কথা। ২ পক্ষীরাজ ঘোড়ার কথা কোন গল্পে পাওয়া যায়? রূপকথার গল্পে। ৩ ভারতের শিলনোড়া, লোহার হামানদিস্তা ও মিক্সচার মেশিনের মধ্যে কোনটা আগে এসেছে, কেন? পাথরের শিলনোড়া আগে এসেছে, কারণ পাথরের ব্যবহার আগে শিখেছে মানুষ। ৪ পাথর, ধাতু অর্থাৎ লোহা ও বিদ্যুতের মধ্যে কোনটির ব্যবহার মানুষ সবার শেষে শিখেছে? বিদ্যুতের ব্যবহার মানুষ সবার শেষে শিখেছে। ৫ ভারতীয় উপমহাদেশকে একসময় কি বলা হতো? ভারতীয় উপমহাদেশকে একসময় ভারতবর্ষ বলা হতো। ৬ আনুমানিক কথাটি কখন ব্যবহার করা হয়? অনেক সময় পুরনো দিনের সাল তারিখ আন্দাজ করে নিতে আনুমানিক কথাটি ব্যবহার করা হয়। ৭ প্রাক কথার অর্থ কী? প্রাক কথার অর্থ আগের। ৮ সাল বোঝাতে কোন কোন শব্দ ব্যবহার করা হয়? সাল বোঝাতে অব্দ ও বছর শব্দগুলি ব্যবহার করা হয়। ৯ প্রাচীন ভারতের ২টি গুহাচিত্রের নাম লেখো। ভীমবেটকা ও অজন্তার গুহাচিত্র। তো আজকে আমরা ইতিহাস বইয়ের ১ নম্বর চ্যাপ্টার ক্লাস 6-এর ইতিহাসের ধারণা সম্পূর্ণ প্রশ্নোত্তর তোমাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময় পেয়ে যাও। কোনো ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তার সাথে তোমাদের যদি কোনো ভিডিও মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্টে সমস্ত ভিডিও দেওয়া আছে, তোমরা চেক আউট করে নিও। তো আজকে এইটুকুই, ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন
ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই অ্যান্ড টেক কেয়ার।